তাহলে আগের দিন আমরা কি পড়েছিলাম? আগের দিন আমরা পড়েছিলাম যে ইনার্সিয়া বা পদার্থের জারদ ধর্ম কাকে বলে, নিউটনের ফার্স্ট ল, নিউটনের সেকেন্ড ল, ফোর্স কাকে বলে, ভরবেগ কাকে বলে, এসব পড়েছিলাম। ঠিক আছে, এবং সেই দিয়ে অঙ্কও করেছিলাম গাণিতিক উদাহরণের মাধ্যমে। আজকে নিউটনের সেকেন্ড ল থেকে আমরা ইম্পালসের সংজ্ঞা পাই, মানে ঘাত। সেই ঘাত কি সেটা জানবো, ঘাত কাকে বলে। ঠিক আছে, ঘাত বা ইম্পালস। ইম্পালস বা ঘাত, ইম্পালস ফোর্স বা ঘাত বল কি? ইম্পালস ফোর্স বা ঘাত বল কি? কোনো একটা বস্তুর উপর কোনো একটা ইম্পালস ফোর্স বা ঘাত বলকে আমরা আই দ্বারা ডিনোট করি, আই দ্বারা ডিনোট করি। তাহলে ইম্পালস বা ফোর্স আই সমান কি? কোনো একটা বস্তুর উপর টি সময় ধরে, কোনো একটা বস্তুর উপর টি সময় ধরে যদি এফ পরিমাণে বল প্রয়োগ করা হয়, কোনো বস্তুর উপর যদি টি সময় ধরে এফ পরিমাণে বল যদি অ্যাপ্লাই করা হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা বস্তুর ঘাত বল সমান আমরা কি বলি? আই সমান এফ ইন্টু টি। আই সমান কি বলি? এফ ইন্টু টি। ঠিক আছে, তাহলে আমরা কি জানলাম? ইম্পালসিভ ফোর্স বা ঘাত বল কি? যে কোনো বস্তুর উপর টি সময় ধরে যদি এফ বল প্রয়োগ করা হয়, সেই ক্ষেত্রে আমরা বস্তুর ঘাত কত বলি? ঘাত বল কত হয়? আই সমান এফ ইন্টু টি। এবার আসছে আরেকটা টপিক, এখান থেকে আমরা জেনেছিলাম যে ঘাত বল বা ইম্পালসিভ ফোর্স কি? ইম্পালসিভ ফোর্স কি? এটা আমরা কি শিখলাম? এটা হচ্ছে বলের ঘাত। ঠিক আছে, এটা হচ্ছে বলের ঘাত, এটা হচ্ছে বলের ঘাত। ঠিক আছে, এবার আমরা জানবো ঘাতের বল বা ইম্পালসিভ ফোর্স কি? এটা ইম্পালস ফোর্স। ঠিক আছে, এবার আমরা শিখবো ইম্পালসিভ ফোর্স। ঠিক আছে, ইম্পালসিভ ফোর্স আর কিছুই নয়, এই সমীকরণটাই হবে, জাস্ট একটু চেঞ্জ হবে। ইম্পালসিভ ফোর্স বা ঘাত বল, ইম্পালসিভ বা ফোর্স বা ঘাত বলকে আমরা আই দ্বারাই ডিনোট করি, কিন্তু এখানে একটা চেঞ্জ যেটা হলো, সেই টাইমটা খুব ক্ষুদ্র টাইম, মানে ডিটি টাইমে যদি কোনো বস্তুর উপর আমরা এফ বল প্রয়োগ করি, যদি খুব ক্ষুদ্র সময়ে আমরা যদি কোনো বস্তুর উপর এফ বল প্রয়োগ করি, সেই ক্ষেত্রে আমরা তাকে ঘাত বল বলি। যেমন কোন একটা পেরেক, আমরা যখন পেরেক কোনো দেয়ালে ঠুকি, তখন কি ওই পেরেকের উপর তাৎক্ষণিক একটা সময়, খুব ক্ষুদ্র সময় আমরা বল প্রয়োগ করি, সেটা হচ্ছে ঘাত বল বা ইম্পালসিভ ফোর্সের উদাহরণ। ঠিক আছে, তাহলে আমরা কি জানলাম? যে বলের ঘাত আই সমান এফ ইন্টু টি, আর ঘাত বল হচ্ছে খুব ক্ষুদ্র সময়ে কোনো বস্তুর উপর যদি এফ বল প্রয়োগ করা হয়, তখন তাকে আমরা ঘাত বল বা ইম্পালসিভ ফোর্স বলি। ঠিক আছে, তাকে আমরা ইম্পালসিভ ফোর্স বলি। এবার আগের দিন আমরা ভরবেগ সমান জেনেছিলাম, আগের দিন আমরা ভরবেগ পি সমান জেনেছিলাম এম ইন্টু ভি। আগের দিন আমরা ভরবেগ পি সমান জেনেছিলাম এম ইন্টু ভি। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে আর আমরা জানি যে যদি কোনো বস্তুর অ্যাক্সেলারেশন হয়, তাহলে বেগের পরিবর্তন মানে ভি মাইনাস ইউ বাই টি হয়। বেগের পরিবর্তন বাই সময়কে আমরা ত্বরণ বলি। ঠিক আছে, সেটা আমরা আগে জেনেছিলাম। এবার যদি আমরা ইম্পালস যদি এফ ইন্টু যদি টি হয়, তাহলে আমরা এফ সমান কালকে কি জেনেছিলাম নিউটনের সেকেন্ড ল থেকে? এফ সমান এম ইন্টু এ, এফ সমান এম ইন্টু এ। তাহলে আমরা এখানে এফ সমান কি লিখতে পারি? এম ইন্টু এ ইন্টু টি। আবার আমরা কি জানি? এম সমান এ সমান কি জানি? এ সমান জানি ভি মাইনাস ইউ বাই টি, ভি মাইনাস ইউ বাই টি। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাবো? এই টি টি কেটে যাবে, মানে এম ভি মাইনাস এম ইউ। তাহলে আমরা কি দেখছি? ইম্পালসিভ ফোর্স সমান কি? এম ভি মাইনাস এম ইউ, মানে ভরবেগের পরিবর্তন, মানে কি আই সমান ভরবেগের ভরবেগের পরিবর্তন। ঠিক আছে, ভরবেগকে আমরা পি দ্বারা ডিনোট করি, তাহলে আমরা এটা লিখতে পারি ডেল্টা পি। এবার যেহেতু ভরবেগ ভেক্টর আছে, তাই এটা ভেক্টরের চিহ্ন হবে, এবং আইটাও একটি ভেক্টর
রাশি এবং এটাও একটি ভেক্টর রাশি। ঠিক আছে, তাহলে তাহলে আমরা কি লিখতে পারি? আই সমান ডেল্টা টি, মানে আই হলো ভরবেগের পরিবর্তন। ঠিক আছে, তাহলে আমরা আবার এটাও লিখতে পারি যে ডেল্টা পি সমান এফ ইন্টু টি, ডেল্টা পি সমান এফ ইন্টু টি, কারণ আমরা আই সমান কি নিয়েছিলাম? এফ ইন্টু টি। এবার খুব ক্ষুদ্র সময়ের ক্ষেত্রে আমরা এটা লিখতে পারি ডেল্টা টি। ঠিক আছে, খুব ক্ষুদ্র সময়ের ক্ষেত্রে আমরা এটা লিখতে পারি ডেল্টা টি, অথবা আমরা এটাকে লিখতে পারি ইন্টিগ্রেশন এফ ডিটি। তাহলে আমরা আই সমান কি পেলাম? ডেল্টা পি সমান এফ ডিটি। এই সমীকরণটা খুব ইম্পর্টেন্ট, এটা নোট ডাউন করে রাখলে ভালো হয়। ঠিক আছে, এবার আমরা দেখব ইম্পালসিভ ফোর্সের ক্ষেত্রে এফ টি ডায়াগ্রাম। ইম্পালসিভ ফোর্সের ক্ষেত্রে এফ টি ডায়াগ্রাম, ইম্পালসিভ ফোর্সের ক্ষেত্রে এফ টি ডায়াগ্রাম, ইম্পালসিভ ফোর্সের ক্ষেত্রে এফ টি ডায়াগ্রাম। যদি এক্স অক্ষ বরাবর, এটা যদি এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ হয়, এখানে যদি আমরা টাইমকে ডিনোট করি, এটা যদি আমরা ফোর্সকে ডিনোট করি, তাহলে এই জায়গাটাকে আমরা বলবো ইম্পালসিভ এরিয়া। এই জায়গাটা বলবো ইম্পালসিভ এরিয়া, ইম্পালসিভ এরিয়া। এই জায়গাটা আমরা কি বলবো? ইম্পালসিভ, ইম্পালসিভ এরিয়া। পরীক্ষায় দেবে যে বিভিন্ন চারটে ডায়াগ্রাম দিয়ে দেবে, সেখান থেকে জিজ্ঞাসা করবে কোনটা ইম্পালসিভ ফোর্সের গ্রাফ। এবার আমরা আসছি এক নিউটন। ফোর্সের একক কি? নিউটন। এক নিউটন মানে কি? এক নিউটন মানে কি? আমরা কি জানি? এফ সমান এম ইন্টু এ। তাহলে এম যদি আমরা এখানে এক ধরি এবং অ্যাক্সিলারেশন যদি এখানে এক ধরি, তাহলে আমরা কি বলবো? যে 1 কেজি ঘরের কোনো বস্তুর উপর 1 কেজি কোনো বস্তুর উপর 1 মিটার/সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করতে যে পরিমাণ বলের প্রয়োজন, যে পরিমাণ বলের প্রয়োজন তাকে 1 নিউটন বলে। 1 কেজি কোনো বস্তুর উপর 1 মিটার/সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করতে যে পরিমাণ বলের প্রয়োজন তাকে আমরা 1 নিউটন বলি। তাকে আমরা 1 নিউটন বলি। নেক্সট তাহলে কি আসছে? নেক্সট টপিকে আমরা আসছি যে ইম্পালসের একক তাহলে কি? ইম্পালসের একক তাহলে কি? ইম্পালস সমান আমরা কি জানলাম? ইম্পালস সমান হচ্ছে এফ ইন্টু ডিটি। এফ এর একক কি? নিউটন। আর নিউটন আর ডিটির একক কি? সেকেন্ড। তাহলে ইম্পালসের একক হচ্ছে নিউটন সেকেন্ড। ইম্পালসের একক হচ্ছে নিউটন সেকেন্ড। ঠিক আছে, কতগুলি ইম্পর্টেন্ট একক আর তাদের সঙ্গে রিলেশন জেনে রাখা ভালো। আচ্ছা, বলের এসআই একক কি? নিউটন। সিজিএস একক ডাইন।
ঠিক আছে, এবার এখান থেকে আমরা একটা রিলেশন পাই 1 নিউটন সমান 10 টু দি পাওয়ার 5 ডাইন। 1 নিউটন সমান 10 টু দি পাওয়ার 5 ডাইন। আর বলের এফপিএস পদ্ধতিতে একক হচ্ছে পাউন্ডার। বলের এফপিএস পদ্ধতিতে একক হচ্ছে পাউন্ডার। ঠিক আছে, আবার তাহলে আমরা 1 নিউটন সমান কত পাউন্ড পাই? 1 নিউটন সমান পাই আমার 7.2 পাউন্ডার। 7.2 পাউন্ডার। এইগুলো জাস্ট মুখস্থ রাখলে হবে, কারণ এগুলো যখন আমরা ম্যাথমেটিক্যাল উদাহরণগুলো করব সেক্ষেত্রে কাজে লাগে। ঠিক আছে, এবার আমরা বস্তুর ওজন বলতে কি সেটা জানবো। বস্তুর ওজন কিন্তু এক ধরনের ফোর্স। বস্তুর ওজন কিন্তু পৃথিবীর দিকে মানে ক্রিয়া করা এক ধরনের ফোর্স। বস্তু ফোর্স আমরা যদি বলি কি, বস্তুর ফোর্স বস্তুর ওজন সমান আমরা কি জানি? ডব্লিউ ইকুয়াল টু এম ইন্টু জি। বস্তুর ওয়েট সমান আমরা কি জানি? এম ইন্টু জি। তাহলে আমরা ওয়েট, বস্তুর ওয়েট বা ওজন বলতে আমরা কি বুঝি? যে পৃথিবীর যে বল দ্বারা কোনো বস্তুকে আকর্ষণ করে তাকে আমরা ওই বস্তুর ওজন বলি। পৃথিবী যে বল দ্বারা কোনো বস্তুকে নিজের দিকে আকর্ষণ করে তাকে আমরা ওই বস্তুর ওয়েট বলি। এটা জিটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। তাহলে আমরা কি জানি? যদিও এটা যদি এম হয়, যদি জি দ্বারা পৃথিবী তার নিজের দিকে টানে, তাহলে টোটালটা কিন্তু একটা ফোর্স। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা, কারণ এই জিটা হচ্ছে অ্যাক্সেলারেশন, আর নিউটনের সমীকরণ থেকে আমরা কি জানি? এফ সমান এম ইন্টু এ, এখানে এ সমান জি, তাহলে ওয়েটটা কিন্তু এক ধরনের ফোর্স। এবার আসছি নিউটনের থার্ড লতে। নিউটনের থার্ড ল, নিউটনের থার্ড ল বলছে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া থাকে। প্রত্যেক ক্রিয়ারই একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া থাকে। যদি এখানে একটা যদি আমরা ব্লক রাখি, যদি আমরা এইদিকে F1 বল ক্রিয়া করি, তাহলে এই ব্লকটিও এই বলটির বিরুদ্ধে একটি ক্রিয়া করবে। সেটাকে যদি আমরা F2 বলি, তাহলে F1 সমান মাইনাস F2। মাইনাস কি জন্য? কারণ এই বলের বিপরীত দিকে ক্রিয়া করছে। ঠিক আছে, বা F1 প্লাস F2 সমান 0, মানে নেট বল হচ্ছে, নেট ফোর্স হচ্ছে 0। ঠিক আছে, এবার হচ্ছে কনভারসেশন অফ মোমেন্টাম। কনভারসেশন অফ মোমেন্টাম, ভরবেগের সংরক্ষণ সূত্র। ভরবেগের সংরক্ষণ সূত্র, ভরবেগের সংরক্ষণ সূত্র। আমরা কি জানলাম? যে আই সমান কি? এফ ইন্টু টি সমান ভরবেগের পরিবর্তন। আই সমান এফ ইন্টু টি সমানই হচ্ছে ভরবেগের পরিবর্তন। ঠিক আছে, যদি কোনো বস্তুর ফাইনাল ভরবেগ হয় পিএফ এবং ইনিশিয়াল ভরবেগ যদি পিআই হয়, তাহলে ভরবেগের পরিবর্তন সমান পিএফ মাইনাস পিআই, যেটা আমাদের আয়ের সঙ্গে এবং সমান। ঠিক আছে, অতএব এখান থেকে আমরা কি লিখতে পারি? যদি এফ সমান 0 হয়, মানে কোনো বস্তুর উপর বাহ্যিক বল যদি ক্রিয়া না করে, কোনো বস্তুর উপর যদি বাহ্যিক বল ক্রিয়া না করে, সেই ক্ষেত্রে পিএফ মাইনাস পিআই সমান 0। অথবা এখান থেকে আমরা কি পাই? পি ইনিশিয়াল সমান পি ফাইনাল। তাহলে ভরবেগের সংরক্ষণ সূত্রের মানে কন্ডিশন হচ্ছে ওই বস্তুটির উপর কোনো বাহ্যিক বল ক্রিয়া করবে না। কোনো বস্তুর উপর যদি বাহ্যিক বল ক্রিয়া না করে, সেই ক্ষেত্রে ভরবেগের কনভারসেশন ল বা সংরক্ষণ সূত্র মেনে চলে। এবার কতগুলো ইম্পর্টেন্ট কেস দেখা যাক। কেস 1, যদি এখানে একটা ব্লক থাকে, ঠিক আছে, এটা একটা ব্লক,
এই ব্লকটির ভর হচ্ছে এম, ব্লকটির ভর হচ্ছে এম, তাহলে আমরা কি বলবো নিচের দিকে কি ফোর্স কাজ করছে, এম ইন্টু জি, নিচের দিকে ফোর্স কাজ করছে এম ইন্টু জি, কারণ পৃথিবী তার অভিকর্ষিত ত্বরণের মাধ্যমে তাকে নিচের দিকে টানছে, নিচের দিকে ফোর্স কাজ করছে এম ইন্টু জি, এবং পৃথিবী বল এই যে ব্লকটি নিচের দিকে যে টানছে ব্লকটিও কি করবে, ওর বিপরীত দিকে একটা ফোর্স কাজ করবে, তার মানে উপর দিকে আর একটা ফোর্স কাজ করে, সেটাকে আমরা বলি নর্মাল ফোর্স, যেটাকে আমরা বলি নর্মাল ফোর্স, ঠিক আছে। এবার যদি কোনো ব্লককে এই দিক বরাবর ফোর্স অ্যাপ্লাই করা হয়, যদি কোনো ব্লকের ওই দিক বরাবর যদি ফোর্স অ্যাপ্লাই করা হয়, সেক্ষেত্রে ত্বরণ কোন দিকে হবে, ত্বরণ কিন্তু এদিকেই হবে, ত্বরণ কিন্তু এদিকেই হবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের ত্বরণ আমরা যদি আমরা কি জানি এফ সমান এম এ, তাহলে এ সমান এফ বাই এম, ঠিক আছে। তাহলে আমাদের যদি কোনো বস্তুর এই ক্ষেত্রে ত্বরণ আমরা যদি ব্লকের ক্ষেত্রে বার করতে বলে, তাহলে আমরা কিভাবে বার করবো, এস সমান এফ বাই এম, ঠিক আছে। এবার আসছে কেস নম্বর 2। এখানে একটা বস্তু আছে, তার নিচের দিকে এমজি ফোর্স কাজ করছে, উপর দিকে নর্মাল ফোর্স কাজ করছে, কিন্তু এই দিক থেকে F1 ফোর্স ক্রিয়াশীল এবং এই দিক থেকে F2 ফোর্স ক্রিয়াশীল, তাহলে অ্যাক্সিলারেশন কোন দিকে হবে, যেখানে F2 ইজ গ্রেটার দেন F1। যেহেতু F2 ইজ গ্রেটার দেন F1, তাই অ্যাক্সিলারেশনটা এদিকে হবে, কারণ আলটিমেটলি ব্লকটি এদিকেই গতিশীল হবে, কারণ F1 F2 থেকে ছোট, A1 এদিকে গতিশীল। তাহলে সেই ক্ষেত্রে A এর ভ্যালুটা আমরা কিভাবে বার করব, সেই ক্ষেত্রে A এর ভ্যালুটা আমরা কিভাবে বার করব, F নেট বল কত, F নেট সমান কত, F2 মাইনাস F1। এবার আমরা কি জানি অ্যাক্সিলারেশন সমান F বাই m, তাহলে F2 মাইনাস F1 বাই m করলে আমাদের এই ক্ষেত্রে বেরিয়ে যাবে। এবার 3 নম্বর বলছে এটা একটা ব্লক, ব্লকটির ভর m, নিচের দিকে ফোর্স কাজ করছে mg, উপর দিকে নর্মাল ফোর্স কাজ করছে। এবার বলছে যদি বস্তুটি এইভাবে না টেনে, যদি বস্তুটি হরাইজন্টালি না টেনে একটা কোণে টানা হলো, কোণে টানা হলো, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এ কিভাবে বার করব, সেই ক্ষেত্রে এ কিভাবে বার করব। তাহলে এই হরাইজন্টালি ফোর্স তাহলে কত, এফ কস থিটা, আর এদিকে এন সাইন থিটা, এফ সাইন থিটা। হরাইজন্টালি ফোর্স কাজ করছে এদিকে হরাইজন্টালি বরাবর এফ কস থিটা, আর ভার্টিক্যালি এফ সাইন থিটা। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি পাবো, এই mg কার সঙ্গে সমান হবে, mg কার সঙ্গে সমান হবে, n প্লাস f সাইন থিটার সঙ্গে সমান হবে mg, কারণ ভার্টিক্যালি টোটাল ফোর্স হচ্ছে n প্লাস f সাইন থিটা, ভার্টিক্যালি টোটাল ফোর্স হচ্ছে n প্লাস f সাইন থিটা, আর ডাউনওয়ার্ড ফোর্স হচ্ছে mg, তাহলে n প্লাস f সাইন থিটা সমান mg। এবার ব্যাপার হচ্ছে আমরা যখন অঙ্ক করব তখন এই দুটো সাধারণত কাজে লাগে না, কারণ নিচের দিকে বল আর উপরের দিকে বল পরস্পরকে প্রশমিত করে দেয়, সেই জন্য মানে নিউট্রাল করে দেয়, সেই জন্য যদি এক্সটার্নাল ফোর্স কাজ না করে, মানে এদিক থেকে যদি কোনো ফোর্স কাজ না করে, সেই ক্ষেত্রে ব্লকটি এই প্লেনের উপর স্থির অবস্থায় থাকবে। কিন্তু যেহেতু এখানে থিটা বরাবর একটা এফ কাজ করছে, সেই জন্য এর অ্যাক্সেলারেশন এই দিক বরাবর হবে, অ্যাক্সেলারেশন এই দিক বরাবর হবে। সেই ক্ষেত্রে তাহলে আমরা কি করব, এখানে নেট ফোর্স কত, এখানে নেট ফোর্স সমান জাস্ট এই ফোর্সটা আছে এখানে, তার মানে এফ cos থিটা। তাহলে এখান থেকে আমরা কি পাবো,
অ্যাক্সেলারেশন সমান এফ কস থিটা বাই এম। এবার আছে 4 নম্বর কেস। কেস নম্বর 4 বলছে এই ব্লক আছে, নিচের দিকে কাজ করছে এমজি, উপর দিকে নর্মাল ফোর্স, ঠিক আছে। এই দিক বরাবর থিটা অ্যাঙ্গেলে F1 বল ক্রিয়াশীল, এই দিক বরাবর থিটা অ্যাঙ্গেলে F1 বল ক্রিয়াশীল, আবার এই দিক থেকে থিটা অ্যাঙ্গেলে থিটা 2, এটা যদি আমরা বলি থিটা 1, এটাকে বলবো থিটা 2, আর এখানে F2 বল ক্রিয়া করছে এই দিক বরাবর। তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যাক্সিলারেশন কোন দিকে হবে আর অ্যাক্সিলারেশনের মান কত হবে সেটাকে বার করতে হবে, ঠিক আছে। তাহলে এই দিক বরাবর আমাদের ফোর্স কি, F1 cos থিটা 1, এটা হচ্ছে F1 sin থিটা 1, ঠিক আছে। এটাকে যদি আমরা হরাইজন্টাল ভার্টিক্যালি যদি করি তাহলে আমরা এদিকে পাবো আর এদিকে পাবো, ঠিক আছে। এটা কত, F2 sin cos F2 cos থিটা 2, আর ডাউনওয়ার্ড কত হবে ভার্টিক্যালি F2 sin থিটা 2। বুঝা গেছে এতদূর? ওকে, তাহলে এবার আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে। কি ক্যালকুলেশন করব? আমার কি দেখতে পাচ্ছি যে উপরের দিকের ভার্টিক্যালি আপওয়ার্ড ভার্টিক্যালি ফোর্স কত, n প্লাস রেন, মানে নর্মাল ফোর্স n প্লাস F1 sin থিটা 1 সমান কি নিচের দিকে টোটাল ফোর্স কত mg প্লাস এটা মানে F2 sin থিটা 2 প্লাস mg, ঠিক আছে। তাহলে আমাদেরকে নর্মাল ফোর্স যদি বার করতে বলে তাহলে আমাদেরকে এই ক্যালকুলেশন মানে এই ইকুয়েশনের মাধ্যমে বার করতে হবে। এবার ব্যাপার হচ্ছে যে বলটি কোন দিকে এগোবে, গোলকটি কোন দিকে এগোবে বা ব্লকটি কোন দিকে এগোবে। যেহেতু উপরে ফোর্স আর নিচের ফোর্স দুজনাকে নিউট্রাল করে দেয়, সেই জন্য এইগুলো সমস্ত এই যতগুলো ফোর্স আজ পর্যন্ত লিখলাম এই ফোর্স গুলো সবই আমাদের ক্যালকুলেশনের বাইরে, কারণ দুজনকে প্রশমিত বা নিউট্রাল করে দেয়। তাহলে ফোর্স পড়ে থাকছে কি F1 cos থিটা আর F2 cos থিটা, আর যেহেতু দুটোই এই দিক বরাবর কাজ করছে তাই অ্যাক্সিলারেশনটাও এই দিক বরাবরই হবে। তাহলে এখান থেকে আমরা কি পাবো, F নেট সমান F1 cos থিটা 1 প্লাস F2 cos থিটা 2, F নেট। তাহলে আমরা অ্যাক্সিলারেশন সমান কি জানি, F নেট বাই m। তাহলে এই মানটা বসিয়ে দিলি F1 cos থিটা F2 cos থিটা 2 করে দিলি আমরা অ্যাক্সিলারেশনের মান এখানে পেয়ে যাব। F1 cos থিটা 1 প্লাস F2 cos থিটা 2 বাই m করলি আমরা পেয়ে যাব, কারণ F নেট সমান আমরা জেনেছিলাম F1 cos থিটা 1 প্লাস F2 cos থিটা 2। এবার আসছে 5 নম্বর কন্ডিশন। যদি দুটো ব্লক থাকে সেই ক্ষেত্রে কি হবে, যদি দুটো ব্লক থাকে সেই ক্ষেত্রে কি করব। দুটো বা তিনটে চারটে পাঁচটা যদি বেশি ব্লক থাকে, একের বেশি যদি ব্লক থাকে সেই ক্ষেত্রে কি হবে। 5 নম্বর কেস।
M1 M2, ঠিক আছে, দুটো ব্লক আছে। আর এই দিক বরাবর একটা কাজ করছে ফোর্স, ঠিক আছে, F কাজ করছে ফোর্স। তাহলে আমাদের কি হবে? তাহলে এই ব্লকটির নিচের দিক বরাবর ফোর্স কত? M1G। এটার নিচের দিকে বরাবর কত? M2G। আচ্ছা, বেশ, ঠিক আছে। আমরা ফ্রি বডি ডায়াগ্রাম এখানে আঁকছি। M1 এর ক্ষেত্রে ফ্রি বডি ডায়াগ্রাম কি হবে? M1 এর ক্ষেত্রে ফ্রি বডি ডায়াগ্রাম কি হবে? এখানে একটা বিন্দু M আছে, যার নিচের দিকে কাজ করছে mg, নিচের দিকে কাজ করছে mg। আর এদিক বরাবর একটা বল আছে F, এদিকে কাজ করছে, তো F টা এদিকে কাজ করছে F, ঠিক আছে। আর এটার একটা নর্মাল ফোর্স হচ্ছে N, নর্মাল ফোর্স N। তাহলে এই ক্ষেত্রে আমাদের অ্যাক্সেলারেশন, এই ক্ষেত্রে আমরা কি পাবো? ফোর্স মান কি পাবো? আমরা কি জানি? F সমান m এ, জানি তো F সমান m এ। তাহলে এটা যদি m1 হয়, এটা যদি m1 হয়, এটা যদি m1 হয়, তাহলে এখানে আমরা কি পাবো? F সমান m1 ইন্টু a, F সমান m1 ইন্টু a। এখানে একটা জিনিস বলার এখানে দরকার, যে এখানে আমরা আর একটা ফোর্স পাবো, এখানে আমরা আর একটা ফোর্স পাবো যেটা আমাদেরকে এখানে ধরা হয়নি। যখন আমরা এদিক বরাবর কোনো ফোর্স কাজ করবে, তখন এই ব্লকটি কি করবে? এদিকে তার একটা নর্মাল ফোর্স থাকবে, মানে এদিকে একটা নর্মাল ফোর্স উপর দিকে তো এমজির জন্য ক্রিয়া করবে, কিন্তু এফ এর জন্য M2 থেকে এদিক বরাবর, মানে এদিক বরাবর একটা নর্মাল ফোর্স N1 কাজ করবে। তার মানে এখান থেকে আমরা কি পেলাম? এটা, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে আমাদের টোটাল ফোর্স কত? টোটাল ফোর্স হচ্ছে F মাইনাস N1, নেট ফোর্স হচ্ছে F মাইনাস N1। সমান আমরা তাহলে কি পেলাম? M1 ইন্টু A। এটা 1 নম্বর সমীকরণ, ঠিক আছে। এবার আমরা আসছি M2 এর ক্ষেত্রে। M2 এর ক্ষেত্রে কি হবে? M2 এর ক্ষেত্রে যদি আমরা বলি একটা M2 বিন্দু আছে, নিচের দিকে কি কাজ করছে? M2G, উপর দিকে নরমাল ডিরেকশন N কাজ করছে, এবং M2 তে কিন্তু ডাইরেক্ট এই ফোর্স ক্রিয়াশীল নয়, কারণ এই ফোর্সটা শুধুমাত্র M1 এর উপর ডাইরেক্ট ক্রিয়াশীল, এটার উপর ইনডাইরেক্টলি ক্রিয়াশীল। এখানে শুধুমাত্র একটি ফোর্স কাজ করবে, সেটা এদিক বরাবরই কাজ করবে, সেটা হচ্ছে এই ব্লকটির নর্মাল ফোর্স। এই ব্লকটির নর্মাল ফোর্স তখন একে কি করবে? এই দিক বরাবর এদিকে ঠেলে দেবে, ঠিক আছে। কিন্তু এটা ডাইরেক্ট এফ এর জন্য নয়, ডাইরেক্ট এফ এর জন্য নয়, কিন্তু এফ এর জন্যই এর উপর একটা নর্মাল ফোর্স ক্রিয়া করবে, যেটাকে ওইদিকে ওকে ঠেলে দেবে। কারণ এইদিকে একটা নর্মাল ফোর্স ক্রিয়া করেছিল এবং এদিকে একটা নর্মাল ফোর্স ক্রিয়া করেছিল, এদিক বরাবর যেটা ক্রিয়া করেছিল সেটা এফ এর বিপরীত দিকে, সেটা আমরা ধরেছি এখানে। আবার এদিক বরাবর যেটা ক্রিয়া করবে সেটা এই ব্লকটিকে ওইদিকে ঠেলে দেবে। তাহলে এখান থেকে আমরা পেলাম N1 সমান M2 A, N1 সমান M2 A। তাহলে যদি আমরা ইকুয়েশন 1 আর 2 অ্যাড করে দিই, ইকুয়েশন 1 আর 2 যদি অ্যাড করি, এটা যদি 2 নম্বর ইকুয়েশন হয়, তাহলে আমরা কি পাবো? এই N1 ক্যান্সেল হয়ে যাবে, থাকবে কি F। তাহলে F সমান পাবো আমরা M1 ইন্টু A প্লাস M2 ইন্টু A, M1 ইন্টু A আর M2 ইন্টু A। তাহলে ফোর্স, তাহলে এখান থেকে যদি আমরা A কমন নিই, তাহলে M1 প্লাস M2 সমান F। তাহলে আমরা কি পেলাম? A সমান F বাই M1 প্লাস M2। এবার M এর সংখ্যা যত বাড়বে ততই আমরা M1 প্লাস M2 প্লাস ডট 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 প্লাস n পর্যন্ত নিতে পারি।
m1 প্লাস m2 প্লাস ডট ডট পর্যন্ত n পর্যন্ত আমরা নিতে পারি নিচে। এবার আসছি এখান দিয়ে একটা যদি অঙ্ক আমরা এক্সাম্পল নিই তাহলে দেখি কি হয়। একটা এক্সাম্পল এখানে নেওয়া যাক। তিনটে ব্লক আছে, 2 কেজি, 3 কেজি এবং 4 কেজি ওজনের তিনটে ব্লক আছে। 2 কেজি, 3 কেজি এবং 4 কেজি ওজনের তিনটে ব্লক আছে, যাদের উপর 18 নিউটন বল ক্রিয়া করছে এদিক বরাবর। তাহলে আমরা এখানে কি পেলাম 2g, এখানে কি পেলাম 3g, আর এখানে কি পেলাম 4g। ঠিক আছে, তাহলে ফার্স্ট ব্লকের ক্ষেত্রে আমাদের উপর কি কি বল ক্রিয়া করবে? ফার্স্ট ব্লকের উপর আমাদের কি কি ব্লক বল ক্রিয়া করবে? তাহলে প্রথম যদি ফার্স্টের ক্ষেত্রে আমরা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি তাহলে কি পাবো? 2 কেজির ক্ষেত্রে আমরা কি পাবো? নিচের দিকে 2g কাজ করছে, এদিক বরাবর 18 নিউটন কাজ করছে, আর এদিক বরাবর আমাদের কি করছে? এইটার জন্য একটা নর্মাল ফোর্স এদিক বরাবর কাজ করছে কি n1, এদিক বরাবর কাজ করছে n1। ঠিক আছে, তাহলে n1, আর উপরের দিকে একটা নর্মাল ডাইরেকশন যেটা সবার ক্ষেত্রেই সমান, যেটা সবার ক্ষেত্রেই সমান, সেই জন্য এটাকে আর বারবার আঁকবো না। ঠিক আছে, তাহলে এখানে আমরা টোটাল নেট ফোর্স কত পাচ্ছি? নেট ফোর্স হচ্ছে 18 নিউটন মাইনাস n1, 18 নিউটন মাইনাস n1 সমান m ইন্টু a, m টা কত 2 আর অ্যাক্সিলারেশন a। ঠিক আছে, এটা 1 নম্বর সমীকরণ। 3 কেজি ক্ষেত্রে কি পাচ্ছি? 3 কেজি ক্ষেত্রে আমরা কি পাচ্ছি? নিচের দিকে একটা ফোর্স কাজ করছে 3g। ঠিক আছে, এবার এবার কি হবে? এই 4 নম্বর ব্লকটার জন্য এই দিক বরাবর একটা কাজ করবে নর্মাল ফোর্স n2, আর 3 এর নর্মাল ফোর্স এদিকে একটা কাজ করবে n1। 4 নম্বর ব্লকটার জন্য নর্মাল ফোর্স 3 নম্বর ব্লকটা মানে 3 কেজি ব্লকের দিকে ক্রিয়া করবে n2 ফোর্স দিয়ে, আর 3 কেজি নিজস্ব নর্মাল ফোর্স n1 যেটা 4 কেজির দিকে ক্রিয়া করবে। তাহলে এটা হবে n1 এদিক বরাবর n1, আর 4 কেজির জন্য এখানে এদিক বরাবর হবে n2। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা কি পেলাম? n1 মাইনাস n2 সমান 3 ইন্টু a, যেটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। 3 নম্বর কি পাবো? 3 নম্বর ক্ষেত্রে 3 নম্বর ব্লকের ক্ষেত্রে 3 নম্বর ব্লকের ক্ষেত্রে এই n1 আর 18 কেজি ডিলেট হয়ে যাবে, n1 আর 18 কেজি ডিলেট হয়ে যাবে, শুধুমাত্র একটা পড়ে থাকবে, সেটা হচ্ছে n2 নর্মাল ফোর্স এদিক বরাবর, মানে 4 কেজি ব্লকের নর্মাল ফোর্স এদিক বরাবর n2। ঠিক আছে, তাহলে এটা থাকছে পড়ে থাকছে n2 আর নিচে থাকছে 4g। তাহলে আমাদের নেট ফোর্স কত? শুধু একটাই পড়ে থাকছে n2 সমান কত? 4g। g মানে কি? a অ্যাক্সেলারেশন। তাহলে আমরা যদি এই তিনটে ইকুয়েশনকে যদি অ্যাড করে দিই তাহলে এই n1 মাইনাস n1 প্লাস n1 কেটে যাবে, এই n2 আর এই n2 কেটে যাবে, থাকবে কি 18 নিউটন সমান 4a 3a মানে 7a আর 9a পড়ে থাকবে 9a। তাহলে এই ক্ষেত্রে আমাদের অ্যাক্সিলারেশন কত পেলাম? a সমান 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এবার আর একটা কোশ্চেন বলা হলো যে
আর আরেকটা তোমাদের বলা হলো যে 3 কেজি যে ব্লক, 3 কেজি যে ব্লক আর 4 কেজি যে ব্লক, তাদের মধ্যে নর্মাল ফোর্স কত? 3 কেজি আর 4 কেজির মধ্যে নর্মাল ফোর্স মূলত যেটা হচ্ছে N2, আর 2 কেজি আর 3 কেজির মধ্যে নর্মাল ফোর্স হচ্ছে N1। ঠিক আছে, 2 কেজি আর 3 কেজির মধ্যে যেটা মূল নর্মাল ফোর্স সেটা হচ্ছে N1, আর 3 কেজি আর 4 কেজির মধ্যে মূল নর্মাল ফোর্স হচ্ছে N2। তাহলে যদি কোশ্চেনে দেয় যে 3 কেজি ব্লক আর 4 কেজি ব্লকের মধ্যে নর্মাল ফোর্স বার করতে, তাহলে আমাদের বার করতে হবে কি N2। তাহলে N2 আমরা কিভাবে বার করব? N2 সমান আমরা কি এখানে 3 নম্বর ইকুয়েশন থেকে পেয়েছিলাম, N2 সমান 4 ইন্টু A। তাহলে N2 সমান কত হবে? 4 ইন্টু 2 সমান 8 নিউটন। আর N1 যদি বার করতে দেয়, মানে 2 নম্বর আর 3 নম্বর 2 কেজি আর 3 কেজি ব্লকের ক্ষেত্রে যদি বার করতে দেয়, তাহলে কত হবে? তাহলে হবে N1 মাইনাস 8 সমান 3 ইন্টু 2, মানে N1 সমান হবে 14 নিউটন। N1 সমান হবে 14 নিউটন। বেশ, এবার আসছে ওয়ার্ক। ওয়ার্ক কি? আমরা কাজ বলতে কি বুঝি? কাজ বলতে কি বুঝি? কাজ বলতে কাজ বুঝি নাকি? তাছাড়া আর কি? বেশ, কখন আমরা বলবো যে আমরা কাজ করছি? ঘুমিয়ে থাকারে কি কাজ সেটা এবার জানবো। ঘুমিয়ে থাকারে কি কাজ দেখি। বলছে হ্যাঁ, ক্যালোরি when লস a হচ্ছে। body- কি? ঘুমিয়ে ঘুমিয়ে থাকলে থাকার তো ক্যালোরি লস হচ্ছে। ক্যালোরি লস লস হচ্ছে, হচ্ছে। তাই? বেশ, দেখি ফিজিক্সের সংজ্ঞা অনুসারে হয় কিনা। বলছে when a body is displaced by, when a body is displaced by, যদি এখানে একটা বডি থাকে, যদি এটার উপর একটা ফোর্স কাজ করে আর সেই জন্য এটা মানে সরণ হয় এস, তাহলে যদি কোনো বস্তুর উপর যদি এফ বল ক্রিয়া করে, তারপর যদি বস্তুটি সরণ এস হয়, সেই ক্ষেত্রে আমরা ওয়ার্ক কত হবে? এফ ইন্টু এস। যদি কোনো বস্তুর উপর এফ বল ক্রিয়া করে এবং সেজন্য যদি বস্তুটি সরণ এস হয়, সেক্ষেত্রে আমাদের ওয়ার্ক হচ্ছে ডব্লিউ সমান এফ ইন্টু এস। মানে যদি সরণ না হয়, যদি সরণ সমান যদি 0 হয়, তাহলে কিন্তু ওয়ার্ক ডান কত? 0। ঘুমালে সরণ হয়? হয় না, তাহলে ঘুমালে কাজ হয় না। বেশ, ঠিক আছে, আরেকটা উদাহরণ দেওয়া যাক যে কখন আমাদের ওয়ার্ক 0 হচ্ছে। ঠিক আছে, আরেকটা উদাহরণ বলো তো। বলেছিলাম যখন করাচ্ছিলাম ডাইমেনশনাল মোশন গুলো, যদি একটা বৃত্ত, যখন যখন কোনো স্থান থেকে আরেক স্থানে গিয়ে আবার সেই স্থানে ফিরে আসা হয়, তখন ওয়ার্ক ডান 0 হয়। হ্যাঁ, তাহলে সেটা কি একটা মানে বৃত্তের সরণ ক্ষেত্রে যখন বা যে হচ্ছে। কোনো, হ্যাঁ সরণ যখন 0 একটা হ্যাঁ, বৃত্তের ক্ষেত্রে কি, তাহলে ডিসপ্লেসমেন্ট সরণ 0, তাহলে এই ক্ষেত্রে ওয়ার্ক ডান কিন্তু 0। ঠিক আছে, যদি 0 একটা হবে, হ্যাঁ। বস্তু গোলে ঘুরে সেই জায়গাতে চলে আসে, তাহলে ডিসপ্লেসমেন্ট 0, তাহলে সেক্ষেত্রে ওয়ার্ক ডান 0। তাহলে আমরা কাজ বলতে কি বুঝলাম? যদি যখন কোনো বস্তুর উপর এফ বল ক্রিয়া করে যদি এস সরণ হয়, সেই ক্ষেত্রে আমাদের ওয়ার্ক সমান এফ ইন্টু এস। এবার তাহলে ওয়ার্কটা কি রাশি? স্কেলার রাশি। ইয়েস, কি স্কেলার রাশি? পরে বোঝাবো এটা কি স্কেলার রাশি নাকি ভেক্টর রাশি, পরে আসছি। ঠিক আছে, এখানে একটা মজা আছে।
আগে এই সংজ্ঞাগুলো দিইনি। বেশ, তাহলে এবার হচ্ছে আমরা সিম্পল কেসে যখন ব্লকের সিম্পল ব্লক মানে শুধু যদি ফোর্স হরাইজন্টাল বরাবর ক্রিয়া করে সেই ক্ষেত্রে ধরলাম, ঠিক আছে। এবার যদি ফোর্সটা কি হবে, একটা কোণ দিয়ে যদি ক্রিয়া করে, একটা কোণ দিয়ে যদি ক্রিয়া করে সেই ক্ষেত্রে ওয়ার্ক ডান কত? একটা কোণ দিয়ে যদি ক্রিয়া করে তাহলে সেই ক্ষেত্রে ওয়ার্ক ডান কত? তাহলে এদিক বরাবর কি হবে, এফ কস থিটা হরাইজন্টালি বরাবর, সরণ কত হরাইজন্টালি বরাবর এফ কস থিটা সমান যাবে ডব্লিউ সমান হবে হরাইজন্টাল ফোর্স এফ কস থিটা ইনটু ডিসপ্লেসমেন্ট, এফ কস থিটা ইনটু ডিসপ্লেসমেন্ট সমান হচ্ছে ওয়ার্ক ডান। এখানে বলবা যে এফ সাইন থিটা কোথায় গেল, তাই তো? এফ সাইন থিটা সমান কোথায় গেল, কে বলবে? এফ সাইন থিটা কোথায় গেল? ওপর দিকে F sin- লম্বালম্বি ভাবে কাজ করলে 0 হয়। ওপর দিকে লম্বলম্বী কাজ করে সেটা পরের টপিক, কিন্তু আমার এখানে প্রশ্ন হচ্ছে এফ সাইন থিটা কোথায় গেল? এই ব্লকের তো নিজস্ব একটা এমজি ক্রিয়াশীল, ওর নিচের দিকে প্রতিক্রিয়া এমজি। বলটা সমিত হ্যাঁ, প্রতিক্রিয়া বল, যে ব্লকটা যে একটা জমির বা ভূমির উপর আছে, সেই ভূমিটা কি পৃথিবী নিজের দিকে টাইম দেয় এমজি ফোর্সে, সেই ক্ষেত্রে এমজিটা এই এফ সাইন থিটাকে কি করবে, নিউট্রাল করে দেবে, ঠিক আছে। সেই জন্য শুধুমাত্র একটা ফোর্স ক্রিয়া করবে এদিক বরাবর, সেই জন্য ডব্লিউ সমান এফ কস থিটা, মানে এফ যেটা আর কি বলটা সমান কি পেলাম, এফ সমান এফ কস থিটা আর ইনটু সরণ। তাহলে আমরা ওয়ার্ক ডান কি পেলাম, এফ কস থিটা ইনটু সরণ, যদি কোনো থিটা দিয়ে অ্যাঙ্গেল দিয়ে ক্রিয়া করে। এবার ও যেটা বললো যে যদি কোনো বল আর সরণ যদি লম্বালম্বি থাকে, যদি কোনো বল এদিকে কাজ করছে আর সরণ যদি এদিকে হয়, তাহলে কি হবে? তাহলে কিছুই নয়, এফ কস থিটার মানটা 90 ডিগ্রি হয়ে যাবে, আর সরণ থাকবে একটা, এই 90 ডিগ্রি হওয়ার জন্য এই মানটা 0 ইন্টু এস হয়ে যাবে, সেই জন্য হয়ে যাবে 0, ঠিক আছে। এটা হচ্ছে কার্যহীন বল, এটা অ্যাকচুয়ালি হচ্ছে কার্যহীন বল। ওয়ার্কস সাধারণত 3 প্রকারের হয়, পজিটিভ, নেগেটিভ আর জিরো। নেগেটিভ আর জিরো। পজিটিভ কখন হয়, যখন ফোর্স যেদিকে ক্রিয়া করবে ডিসপ্লেসমেন্টও যদি সেদিকে হয়, সেক্ষেত্রে ওয়ার্ক ডান সমান হয় কি, ওয়ার্ক ডান সমান কি হয়, পজিটিভ। কেউ যদি পুল করে মানে যদি টানে, যদি একটা বস্তু এখানে একটা আছে, এটা যদি কেউ টানে, একটা এখানে লোক আছে সে যদি টানে পুল করে তাহলে ওয়ার্ক ডান পজিটিভ, যদি পুশ করে তাহলেও পজিটিভ, ঠিক আছে। এবার ওয়ার্ক ডান নেগেটিভ কখন হয়, ওয়ার্ক ডান নেগেটিভ কখন হয়, যখন ফোর্স আর ডিসপ্লেসমেন্ট পরস্পর ফোর্স আর ডিসপ্লেসমেন্ট পরস্পর বিপরীতমুখী হয়। কখন হয়, ফ্রিকশনের ক্ষেত্রে। ফ্রিকশনের ক্ষেত্রে আমরা ওয়ার্ক ডান সবসময় নেগেটিভ ক্যালকুলেশন করি, ফ্রিকশনের ক্ষেত্রে ওয়ার্ক ডান সবসময় নেগেটিভ হয়, ঠিক আছে। তাহলে আর জিরো তো, জিরো কখন হয়, পারপেন্ডিকুলার যখন হয় তখন জিরো হয়। তার মানে আমরা ওয়ার্ক 3 প্রকার পেলাম, পজিটিভ, নেগেটিভ আর জিরো। পজিটিভ ওয়ার্ক, নেগেটিভ ওয়ার্ক অ্যান্ড জিরো ওয়ার্ক। এবার হচ্ছে কার্যের একক কি, কার্যের একক আমরা কি পেলাম, এফ ইন্টু কি এস, এফ এর একক কি নিউটন, সরণের একক মিটার। এই নিউটন মিটারকে কি বলা হয় এক কথায়, নিউটন মিটারকে কি বলে, নিউটন মিটার জুল। প্রশ্নে দেবে যে 1 জুল সমান কত, 1 নিউটন মিটার, এরকম করে দেবে যে 1 জুল সমান কি, অপশন এ নিউটন ইন্টু মিটার, অপশন বি নিউটন মিটার স্কয়ার, অপশন সি নিউটন, এভাবে দেবে। তখন আমাদের কি লিখতে হয়, 1 জুল সমান 1 নিউটন মিটার।
1 জুল সমান 1 নিউটন মিটার। আবার এরকমও দিতে পারে যে এক ডাইন সরি এক আর্ক সমান কত। আমরা সিজিএস পদ্ধতিতে কি পাবো, সেমি সরি ডাইন ইন্টু সেমি, ডাইন ইন্টু সেমি, তখন এই ডাইন ইন্টু সেমিকে এক কথায় কি বলে, আর্ক। ডাইন ইন্টু সেমিকে এক কথায় কি বলে, আর্ক। ঠিক আছে, ফোর্সের সিজিএস একক হচ্ছে ডাইন, ফোর্সের সিজিএস একক ডাইন। আর আমরা কি বলেছিলাম, 1 নিউটন সমান 10⁵ ডাইন, 1 নিউটন সমান 10⁵ ডাইন। এবার আর্ক আর জুলের মধ্যে সম্পর্ক হলো 1 জুল সমান 10⁷ আর্ক, 1 জুল সমান 10⁷ আর্ক। এবার আসছে পাওয়ার বা ক্ষমতা কাকে বলে। পাওয়ার বা ক্ষমতা কাকে বলে। পাওয়ার হলো কাজ করার হারকে আমরা পাওয়ার বলি, কাজ করার হারকে পাওয়ার বলা হয়, কাজ করার হারকে পাওয়ার বলা হয়। একক সময় যে পরিমাণ কোনো ব্যক্তি যদি একক সময় যে পরিমাণ কাজ করে তাকে আমরা পাওয়ার বলি। একক সময় যে পরিমাণ কাজ হয় তাকে আমরা পাওয়ার বলি। পাওয়ারে এসআই একক কি কিছু নয়, জুল পার সেকেন্ড। ডব্লিউ সমান আমরা এটা কি বুঝলাম, জুল সেকেন্ড মানে জুল পার সেকেন্ড, জুল পার সেকেন্ড। আর সিজিএস পদ্ধতি কি হবে তাহলে, আর্ক পার সেকেন্ড, আর্ক পার সেকেন্ড। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, যেটা কোশ্চেনে দেয়, 1 হর্স পাওয়ার, 1 হর্স পাওয়ার সমান কত ওয়াট। এই জুল পার সেকেন্ডটাকে আমরা কি বলি, ওয়াট। জুল পার সেকেন্ডটাকে কি বলি, ওয়াট। জুল পার সেকেন্ডকে কি বলি, ওয়াট। তাহলে বলে 1 হর্স পাওয়ার সমান কত ওয়াট। 1 হর্স পাওয়ার সমান 746 ওয়াট। 1 হর্স পাওয়ার সমান 746 ওয়াট। এবার আসছে কাইনেটিক এনার্জি। এনার্জি কাকে বলে, কাইনেটিক এনার্জি পটেনশিয়াল এনার্জি কি, কাইনেটিক এনার্জি পটেনশিয়াল এনার্জি কি। প্রথমে তার আগে বলতে হবে যে পাওয়ার আর এনার্জি দুটোরই কি সবকিছু সেম, দুটোরই সবকিছু একক টেকক সব সেম। কিন্তু ব্যাপার হচ্ছে যে এনার্জি, পাওয়ার হলো কাজ করার হারকে পাওয়ার বলে, আর এনার্জি হলো টোটাল ওয়ার্ক, টোটাল ওয়ার্ক কে আমরা বলি এনার্জি। ওয়ার্ক এনার্জি হলো টোটাল ওয়ার্ক। এবার কাইনেটিক এনার্জি কাকে বলে, কাইনেটিক এনার্জি, কাইনেটিক এনার্জি মানে যে এনার্জি গতিশীল অবস্থায় পাওয়া যায়, যে এনার্জি গতিশীল অবস্থায় পাওয়া যায়। যদি উপর থেকে একটা বস্তু এম ভরের একটা বস্তু ভি বেগে যদি পড়ে এই বিন্দু থেকে এদিকে, তখন আমরা কাইনেটিক এনার্জি সমান কি বলবো, হাফ এম ভি স্কোয়ার। হাফ এম ভি স্কোয়ার হচ্ছে কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি হলো যখন কোনো বস্তু গতিশীল অবস্থায় থাকে তখন ওই বস্তুটির একটি এনার্জি গেইন করে, সেটাকে আমরা কাইনেটিক এনার্জি বলি, যা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার। এবার এই হাফ এম, উপরে একটা এম নিচেও আরেকটা এম আমরা গুণ করলাম, তার উপরে আরেকটা এম গুণ করতে পারি আমরা, আর এটা হচ্ছে ভি স্কোয়ার, মানে উপর নিচে এম দিয়ে গুণ করলাম, তাহলে কি পাবো, 1/2 এম স্কোয়ার ভি স্কোয়ার বাই এম। এম ভি স্কোয়ার মানে কি 1/2 এম ইন্টু মোমেন্টাম, মোমেন্টাম স্কোয়ার, তাই তো। তাহলে কাইনেটিক এনার্জি সমান 1/2 এম
ইনটু মোমেন্টামের স্কয়ার, মোমেন্টামের স্কয়ার। ঠিক আছে, এবার আসছে পোটেনশিয়াল এনার্জি। পোটেনশিয়াল এনার্জি পোটেনশিয়াল এনার্জি কি, যখন এই বস্তুটি উপর থেকে নিচের দিকে আসবে তখন সেটা কাইনেটিক এনার্জি গেইন করবে, এবং আসার পর এই নিচে যখন আসবে তখন এই কাইনেটিক এনার্জিটা পোটেনশিয়াল এনার্জিতে কনভার্ট হয়ে যাবে, কাইনেটিক এনার্জিটা পোটেনশিয়াল এনার্জিতে কনভার্ট হয়ে যাবে। এই ক্ষেত্রে আমরা একটা পোটেনশিয়াল এনার্জি পাই। অথবা যখন কোনো বস্তুর শেপ মানে আকারের পরিবর্তন করা হয়, আকারে পরিবর্তন করা হয় তখন কিন্তু আমরা একটা পোটেনশিয়াল এনার্জি পাই। যদি এইরকম একটা মানে ডায়াগ্রামে যদি একটা কোনো বস্তু থাকে সেটাকে যদি আমরা গোল করি তখন ক্ষেত্রে এইখান থেকে এখানে যাওয়ার সময় আমরা একটা যে পরিমাণ ওয়ার্ক ডানটা হয় সেটা আমরা পোটেনশিয়াল এনার্জিতে কনভার্ট হয়ে যায়। ওয়ার্ক ডানের প্রভাবে যে পরিমাণ আমরা এনার্জি তৈরি হয় সেটা গিয়ে ওই বস্তুর পোটেনশিয়াল এনার্জিতে কনভার্ট হয়ে যায়। আর পোটেনশিয়াল এনার্জিকে আমরা কিভাবে লিখি, পি ইজ ওয়ান এম জি এইচ, এম জি এইচ মানে ভর ইন্টু সরি ওয়েট ইন্টু হাইট, ওয়েট ইন্টু হাইটকে আমরা পোটেনশিয়াল হিসাবে লিখি, পোটেনশিয়াল এনার্জি। এবার আসছে শক্তির সংরক্ষণ সূত্র, শক্তির সংরক্ষণ সূত্র বা কনজারভেশন ল অফ এনার্জি। শক্তির সংরক্ষণ সূত্র বলছে যে এনার্জি কখনোই তৈরি করা বা ধ্বংস করা সম্ভব নয়, শুধু একটি এনার্জি থেকে অন্য একটি এনার্জিতে কনভার্ট হয়। কি হয়, শক্তি কখনো সৃষ্টি করা সম্ভব নয়, শুধুমাত্র একটা এনার্জি থেকে অন্য একটা এনার্জিতে কনভার্ট হয়। তো আমরা প্রথমে কি দিলাম যে এখানে কাইনেটিক এনার্জি কি পেলাম, হাফ এম ভি স্কোয়ার। সেটা কি বললাম যে যখন জমিতে যখন পড়ে গেল তখন ওর কাইনেটিক এনার্জিটা কি হবে, পোটেনশিয়াল এনার্জিতে কনভার্ট হয়ে যাবে, মানে কি পোটেনশিয়াল এনার্জিতে কনভার্ট হয়ে যাবে মানে এম জি এইচ এ কনভার্ট হয়ে যাবে। তাহলে এটা সমান এটা, যেহেতু দুটো দিক আলাদা সেই জন্য এটা বলবো মাইনাস এম জি এইচ। ঠিক আছে, তাহলে আমরা কি পাবো, কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি সমান হচ্ছে কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে আমাদের কি পাবো, হাফ এম ভি স্কোয়ার প্লাস এ জি এইচ সমান কনস্ট্যান্ট। মানে শক্তি শুধুমাত্র একটি অবস্থা থেকে আরেকটি অবস্থায় কনভার্ট হয়, কোনোভাবে সৃষ্টি বা ধ্বংস করা যায় না। সেটাই হচ্ছে এনার্জির কনভারসেশন ল। ঠিক আছে, 10টা থেকে পরীক্ষা, সবাই রেডি? আচ্ছা বেশ, তাহলে আজকে এতদূর পর্যন্ত থাকলো। 10টা থেকে পরীক্ষা, সবাই রেডি হয়ে যাও। 40 নম্বরের পরীক্ষা হবে, 45 মিনিট সময় থাকবে। ঠিক আছে, তাড়াতাড়ি অ্যান্সার করে সাবমিট করে দাও। 40 নম্বরের কোয়েশ্চেন তো আধ ঘন্টা টাইম দিতে হবে, কারণ টাইম খুবই শর্ট। 40 নম্বর কোয়েশ্চেন আধ ঘন্টা টাইম থাকবে। ঠিক আছে, তাহলে এতদূর পর্যন্তই থাকলো আজকে। ঠিক আছে, রেডি ফর এক্সাম, এক্সামের জন্য রেডি হয়ে যাও। টাটা।